কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 6-এর প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের যে ফার্স্ট স্কুলটা আছে এসি ইনস্টিটিউশন মালদা, সেইটা সবগুলো অঙ্ক আমি এখানে করিয়ে দেখাবো। ক্লাস 6-এর যে থার্ড ইউনিট টেস্টের সেই অঙ্কগুলো। তো 6-এ যারা পড়ো তোমরা চটাপট এই ক্লাসটা দেখে নাও, রেডি হয়ে নাও খাতা পেন নিয়ে। তো প্রত্যেকটা জিনিসকে মন দিয়ে শুনবে, ধৈর্য ধরে শুনবে, সব কিছু আমি সুন্দর করে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো চলো প্রথমটা দেখো, 18 সেমি, 10 সেমি ও 18 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুবেদের নাম কি? ধরো তুমি একটা ত্রিভুজ আঁকলে, এই ধরো একটা ত্রিভুজ আঁকলে, ত্রিভুজের এইটা আর এইটা 18, এইটা 18, এইটা 18 আর একটা বাহু হলো 10, হলে ত্রিভুজটির বাহুবেদের নাম কি? তাহলে দেখো দুটো বাহু এখানে সমান, এই বাহুটা যা এই বাহুটা যা, আর এইটা হলো অসমান, তাহলে দুটো বাহু সমান হলে সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলবো তাহলে? বলবো তাকে বি নাম্বার অপশন, সমদ্বিবাহু বলবো, ঠিক আছে? -12 এর পরম মান কত? দেখো -12 বা +12 এদের পরম মান হলো জাস্ট 12। ধরো -7, +7 বা -4, +4 এদের পরম মান কত? এরকম যদি জিজ্ঞেস করে, সেটার যে গোটা মানে নর্মাল যে মানটা হয় সেটাই হবে এদের পরম মান। তাহলে -12 এর পরম মান কত? 12। এখানে তাকে সরলের মতন করার চেষ্টা করেছে। +20 এর বিপরীত সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা? +20 এর বিপরীত সংখ্যা, তাহলে 20 এর বিপরীত সংখ্যা কত? +20 এর বিপরীত সংখ্যা কত? তাহলে -20। আর এইখানে দেখো মাইনাস আছে, এবং -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা কত? +7। সমান কত হবে? দেখো -20 আসলে এখান থেকে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল 7, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। প্লাস হলে 20 আর 7 হবে 27। আর চিহ্ন কাটটা হয়, চিহ্ন সবসময় বড়টা, এখানে কে বড়? 20 বড়, 20-র আগে যে চিহ্নটা থাকে সেইটা বসবে। তোমরা নিশ্চয়ই জানো এটা, যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন তারটাই বসে যে সব থেকে বড় হয়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে গুণ করে যেটা হবে, দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তো প্লাস করলাম 20 আর 27, কিন্তু চিহ্নর ক্ষেত্রে কিন্তু এদের সাথে যেটা বসবে মানে বড় যে সে বসবে, বিশেষ করে যোগ বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে? এত এর উত্তরপদ কি? উত্তরপদ হলো এখানে 3 হবে এর উত্তরপদ। 1 নম্বরের অঙ্ক করে দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তো এগুলো ওয়ান লাইনার কোশ্চেন। তো এর উত্তরপদ হবে 3। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? সবসময় মনে রাখবে, একটা ত্রিভুজ তুমি এই ত্রিভুজটা বা এরকমভাবে যেভাবেই আঁকো, ঠিক আছে, এরকম আঁকলে বা এরকম আঁকলে, যেইভাবেই তুমি ত্রিভুজ আঁকো না কেন, সেই মনে রাখবে ত্রিভুজের 3টে কোণের যোগফল সব ক্ষেত্রেই 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তার মানে ত্রিভুজ তুমি যেই ত্রিভুজই আঁকো পৃথিবীতে, ত্রিভুজ আঁকতে পারলেই সেইগুলোকে মেপে দেখবা সবসময় তাদের 3টে কোণের যোগফল ওই 180 ডিগ্রি হবে, না 1 ডিগ্রি কম হবে না বেশি হবে, 3টে যোগ করে সবসময় 180 ডিগ্রি হবে। সো তাহলে এই 1 নম্বরের সব অঙ্কগুলো হয়ে গেল। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। 2012 সালে প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস হবে কী বার? খুব সোজা অঙ্ক। তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, যে যেই বছরটা আসে তার পরের বছর, মানে যেই দিন, ধরো আজকে এই 2012 সালে প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার, তো যেই দিনটা হয় তার পরের বছর সেই দিনেই 1 দিন করে সরে যায়। আর লিপিয়ার হলে 2 দিন করে সরে যায়, ঠিক আছে? এর প্রজাতন্ত্র দিবস কবে? 26শে জানুয়ারি, তোমরা জানো জানুয়ারি মাসের 26 তারিখ। আর 2012 সাল কিন্তু লিপিয়ার, মনে রাখবে। তাহলে লিপিয়ার হলে আমাদের কিন্তু দুটো মাস সরে যাবে। এবার সরতো না যদি তোমার হলো লিপিয়ারের মানে ফেব্রুয়ারি মাসটাকে আমরা হিসাবে না ধরতাম, কিন্তু আমাদের কোন মাস পড়ছে?
প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি, জানুয়ারি যেহেতু পড়ছে তার পরের মাসে কি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে ঠিক আসবে 29 দিন। ওই 29 দিন আসার জন্য তাহলে এই 2013 সালে প্রজাতন্ত্র দিবস দুদিন সরে যাবে। দুদিন সরে গেলে কী হবে, বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনিবার। তাহলে 2013 সালে প্রজাতন্ত্র দিবস হবে কী বার, শনিবার। কেন হচ্ছে, কেন কি না দেখো 2012 সালটা প্রজাতন্ত্র লিপিয়ার হওয়ার জন্য একটা দিন সরে যাচ্ছে আর এক্সট্রা, আর প্রতি বছরের জন্য একদিন করে সরে যায়। ধরো এটা যদি 2013 হতো, এটা 14 হতো, তাহলে কি হতো, বৃহস্পতিবার হলে পরের দিন শুক্রবার হয়ে যেত। কিন্তু এখানে দেখো 2012 সাল, মাঝখানে ফেব্রুয়ারিটা পড়ছে এবং ফেব্রুয়ারিটা 29 দিনে, সেই দিনটা তো ধরতে হবে আমাদের। সেই দিনটা ধরার জন্য আমাদের কিন্তু একটা দিন এক্সট্রা সরে যাবে। তাহলে সেখানে বৃহস্পতিবার থাকলে দুদিন সরে যাবে, বৃহস্পতি, শুক্র, শনিবার হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? কোনো বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? দেখো একটা যে কোনো বৃত্ত যদি আঁকো, সেটা বৃহত্তম জ্যা কোনটা, এই যে এইটা মাঝখান দিয়ে যেটা যাবে সেটা আস্তে আস্তে ওপরে যত আঁকবে তত ছোট হতে লাগবে। দেখো এখানে এইটা সব থেকে ছোট, তারপরে আস্তে আস্তে দেখো বড় হতে লাগছে, এইটা সব থেকে বড়, এর থেকে আর বড় হবে না। তাহলে এই যেটা মাঝখান দিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, ব্যাস বলবো না? এই মাঝখান দিয়ে যেটা যায় বৃত্তের সেটাই তো ব্যাস, তাহলে এটা হবে ব্যাস। তাহলে কি জানলাম আমরা, কোনো বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের ব্যাস বলবো। ক্লিয়ার? ব্যাসের অর্ধেক এটাকে বলে ব্যাসার্ধ, আর পুরো ব্যাসার্ধটা মানে পুরো ব্যাস, এই যে এই দাগটাকে পুরো বলবো ব্যাস। ব্যাসার্ধের ডবল হলো ব্যাস। আচ্ছা 3 নম্বর এগুলো দেখো, 3 নম্বরে কি বলেছে, 24-এর সঙ্গে কত যোগ করলে -32 পাবো? কোনো ঘাবড়ানোর কিছু নেই, দেখো ওরা যেইভাবে বলেছে আমি সেইভাবে বাতিয়ে যাব। 24-এর সাথে কত যোগ করতে বলেছে, কত আমি জানি না, তাই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। কত যোগ করলে কত পাবে, -32। এবার আমরা করব, সরল করব, এই কতটাকে এই পাশে রেখে দেব আর এই -32টাকে এই পাশে দিয়ে দেব, আর দেখো এইটাকে ওই পাশে নিয়ে যাব। এবার এটাকে যদি এই পাশে নিয়ে আসি সমান সমানের এই পাশে, তাহলে সে কী হবে, যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, তার মানে 24-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এইটা এই পাশে -24 হয়ে চলে আসবে। তাহলে বা কত সমান সমান মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে এই দুটোকে যোগ করবো, তাহলে 4 5 6 3 4 5 56। আর কি বলেছিলাম আগের ঠিক এই অঙ্কটাতে কি বলেছিলাম না, এদের মধ্যে যোগ বিয়োগের সময় সম্পর্কটা গুণ করে হবে, কিন্তু চিহ্ন যেটা বসবে সেটা কিন্তু এদের মধ্যে যে বড় থাকবে সেই হবে। এখানে দেখো বড় -32 আছে, তাহলে -32, অবশ্য দুটোই মাইনাস, তার মধ্যে যে বড় হবে তারটাই বসাবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে 24-এর সাথে কত যোগ করলে -32 পাবো, 24-এর সাথে -56, মাইনাসটা কিন্তু দিতেই হবে, -56 যোগ করলে তবে আমি -32 পাবো। কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? সেম জিনিস দেখো, কোনো বৃত্ত কত নাম্বার, আমি নাম্বারটাকে দিয়ে নিই, 3-এর 2 নাম্বার, 3-এর এটা 1 ছিল, 3-এর এটা 2, দেখা যাচ্ছে? কোনো বৃত্তের ব্যাস, দেখো এইটাতে আমি বললাম পুরোটা যেটা সেটা ব্যাস, তাহলে এইটা যদি ব্যাস হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধ কী হয়, সবসময় ব্যাসের অর্ধেক হয়। এই পুরোটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মধ্যে আছে ব্যাসের অর্ধেক সমান সমান হবে ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা যদি ব্যাস হয় তাহলে তার অর্ধেক হবে ব্যাসার্ধ, পুরোটা যদি 10 হয় তাহলে তার অর্ধেক কত, 5, তাহলে ব্যাসার্ধ হবে 10/2 5 সেমি আছে তো সেমি লিখতে হবে, 5 সেমি। ক্লিয়ার হলো? চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ অঙ্কন করবে। আচ্ছা চাঁদা আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো চাঁদাটাকে তোমরা এমন একটা ধরে স্কেল ধরে দাগ টানবে যে চাঁদাটাকে বসাবে। আমরা তো এইভাবে বসাই চাঁদাটাকে, সেটা না বসে চাঁদাটাকে নিচের দিকে বসাবো। তাহলে নিচের দিকে এই একটা সোজা দাগ হলো 100, এই পয়েন্টটা ধরবা, এই পয়েন্টে বসাবা, দিয়ে এটা হবে 180 ডিগ্রি, এইখান থেকে ঘুরে গিয়ে 360 ডিগ্রি, তার মানে মোটামুটি এইখান থেকে হিসাব করবা, তাহলে 180 সাথে আর কত যোগ করলে তোমার 310 হয়।
310 বিয়োগ 180 0 8 9 10 11 3 1 2 3 1 তাহলে 130। তাহলে নিচের দিকে এইখানে স্কেলটা পেতে নিচের দিকে চাঁদাটাকে ধরে 130 ডিগ্রি আঁকবা, দিয়ে দাগ দিবা, দিয়ে এইখান থেকে এইটা এরকম করে দেবা, সেটাই হয়ে যাবে 310 ডিগ্রি। ঠিক আছে, এত বড় দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমি চাঁদাটাকে আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো চাঁদাটাকে অ্যাভেলেবেল করে আমি তোমাদের এই পুরো ক্লাসটাকে, মানে এই যে এই ডিগ্রি আকার যেই ক্লাসটা, তো সেটা আমি করিয়ে দেব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ভিডিওগুলো গেলে তোমরা সবার আগে যাতে পেতে পারো, মানে দেখতে পারো সহজেই। আর হ্যাঁ, অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টস করবে। আর তোমাদের কিসের ওপরে ভিডিও লাগবে, কোন সাবজেক্টে হোক বা কোনো পরিবেশ হোক, অঙ্ক হোক, বা কিসের ওপরে ভিডিও লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, নাহলে আমি বুঝবো কী করে। আর প্রশ্নবিচিত্রার কোনটার ওপরে লাগবে, অঙ্কতে কোন টপিকের ওপরে ভিডিও লাগবে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কিসের ওপরে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে। আমার মেন কাজই হলো তোমাদের উপকৃত করা এবং কিছু শেখানো। চলো নেক্সট দেখো, এত সমান এক্স স্কোয়ার হলে এক্স এর মান কত। আচ্ছা দেখো, 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 সমান এক্স স্কোয়ার হলে এক্স, যে বর্গমূলের অঙ্কগুলো করেছো না সেইটাই এখানে করতে হবে। কিন্তু তার আগে আমরা এগুলো যোগগুলো করব। দেখো যোগগুলো আমি কি করে করছি সেটা কিন্তু ভালো করে খেয়াল করো, তোমরা কিন্তু সেই হাতে গুনে এভাবে করতে লাগবে না। 9 আর 11 হলো 20, ঠিক আছে। 20 আর তোমার এদিকে দেখো 7 × 5 = 12, তার মানে আমি 10 ধরলাম, হাতে 2 রইল। 20 আর 10 30, 30 আর 5, ওই 2 ছিল হাতে যেটা, সেটা এটার সাথে নিয়ে আসলাম, তাহলে 5 হয়ে গেল। 20 আর 5 20, 30, 35, 35 আর 35টাকে বাদ দিলাম, আমি 30টাকে ধরলাম। 30 আর 10 40, 40 আর 5 ছিল এদিকে 45, 45 আর 3 48, 48 আর 1 49, তাহলে 49 সমান এক্স স্কোয়ার। এটাকে ঘুরিয়ে রাখি, এক্স স্কোয়ার সমান 49, তাহলে এক্স সমান কি করব, রুট করে মানে বর্গমূল করে এপাশে নিয়ে আসবো। দেখো আমরা যখন ভাগ করছিলাম বা যোগ বিয়োগ থাকলে এপাশে ভাগ দিয়ে নিয়ে আসি, মানে গুণ থাকলে এপাশে ভাগ দিয়ে নিয়ে আসি, যোগ থাকলে এপাশে বিয়োগ দিয়ে নিয়ে আসি, আর স্কোয়ার থাকলে কি করব, বর্গ সংখ্যা থাকলে বর্গমূল দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। এবার এক্স মানে 49 স্কোয়ার মানে কত, 7 × 7, তাহলে এই দুটো 50 থেকে একটা ভালো 7 বেরোবে, তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো, নির্ণয় এক্স এর মান 7। পেয়ে গেলে, বুঝতে পারলে পুরো অঙ্কটা। আচ্ছা, এইভাবে তোমরা করবে। সংখ্যা রেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলি সংখ্যা রেখাও নাম দাও। এই যে এইগুলোকে সংখ্যা রেখাতে আঁকবে, ছকে কে করবে, ঠিক আছে, সেখানে তোমরা এটাকে তারপরে নাম দেবে। যোগফল নির্ণয় করো। আচ্ছা, এটা কিন্তু তোমরা নিজেরা করবে। এটা দেখো সংখ্যা রেখা এরকম দাগ দেবে, প্রথমে মাইনাস, যে বড় আছে সংখ্যা -6, 0 থেকে -6, এখান থেকে আবার +5 যাবে, আবার -5 আসবে, এরকমভাবে সংখ্যা রেখা দেবে এবং প্রত্যেকটা সংখ্যা রেখার আলাদা আলাদা করে নাম দেবে। এটা আমি আর আলাদা করে দেখালাম না, তোমরা কিন্তু করে নিও। যোগফল নির্ণয় করো। -14 যোগ -12 যোগ +21, এইগুলোকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিই। দেখো এখানে -14, মাইনাসে প্লাসে -12, প্লাসে প্লাসে +21, তাহলে কি করব, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, বিয়োগে বিয়োগে যোগ হয়, তাহলে আমরা এই দুটোকে যোগ করব। যোগ করলে হবে 4 5 6 2, আর চিহ্ন কি বলেছিলাম, বড়টার চিহ্ন বলবে, আর এখানে +21 নেমে গেল। এবার দেখো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে এইটাতে বিয়োগ দিতে হবে। 21 থেকে 6 বাদ দিলে কত থাকে, 5। এবার কি বলেছিলাম, চিহ্ন কারটা বসবে, চিহ্ন সবসময় বড় জনেরটা বসবে। বড়কে এখানে 26 বড় না 21 বড়, 26 বড়। 26
কোন চিহ্নটাকে হোল্ড করে রেখেছে? 26-এর আগে বিয়োগ আছে, তার মানে বিয়োগ বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হলো? -5। রম্বস এক বিশেষ ধরনের সামন্তরিক, ব্যাখ্যা করো। আচ্ছা, কত নাম্বার? 4 নাম্বার। আমি আমার মতন করে ব্যাখ্যা করছি। এই একটা রম্বস আঁকলাম, মানে বরফি, ঠিক আছে? এই হলো রম্বস। তাহলে কি কি ব্যাখ্যা করব? এর বিপরীত বাহুগুলো সামন্তরিক কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাকেই তো আমরা রম্বস বলবো, মানে সামন্তরিক বলবো। তাহলে দেখো, রম্বসের এই বাহু আর এই বাহু সমান, মানে এর মানে 4টে বাহু সমান, কিন্তু বিপরীত বাহুগুলো তো আলটিমেটলি সমান হচ্ছে। তাহলে রম্বসের 1 নম্বর লিখব, রম্বসের বিপরীত বাহু সমান। আর এরা দেখো সমান্তরাল, এদেরকে বাড়িয়ে নিয়ে যাও, যত খুশি বাড়িয়ে নিয়ে যাবা, দুটো বাহু কখনো কিন্তু মিশে যাবে না। এরা কিন্তু একই ডিস্টেন্সে, পৃথিবী শেষ হয়ে যাবে তবু এরা কখনো মিশবে না। তাহলে কি বলবো? রম্বসের বিপরীত বাহুগুলো সমান হলো এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাহলে কি কি পেলাম? রম্বসের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে রম্বসটি মানে এটা একটা সামন্তরিকের বৈশিষ্ট্য। তাহলে সামন্তরিকের যদি বৈশিষ্ট্য থাকে, রম্বসের ভিতরে যদি সামন্তরিকের বৈশিষ্ট্য থাকে, তাহলে অবশ্যই আমরা সেটাকে সামন্তরিক বলতে পারবো। তাহলে রম্বস যে এক প্রকার সামন্তরিক, সেটা আমরা প্রমাণ করে দেখালাম। আচ্ছা, দেখা যাচ্ছে কত নাম্বার? নেক্সট হবে 5 নাম্বার, 4-এর 5। 4-এর 5 নাম্বারটাতে দেখো, 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বিয়োগ দিতে বলেছে। আচ্ছা, 23 ঘন্টা 7 মিনিট, এখান থেকে দেখো এখানে সেকেন্ড আছে, তার মানে আমরা প্রথমেই এইটাকে মিনিট থেকে সেকেন্ড করে নেব। আবার দেখো এখানে 29 আছে, এখানে 7 মিনিট, তার মানে এখান থেকে একটা ঘন্টাকে কাটবো। তাহলে ফার্স্টে আমরা কি করব? 23 ঘন্টাটাকে করলাম, আগেই ফার্স্টের লাইন করব না, আগে এটাকে সেটেল করে নেব, তারপরে বাকি অঙ্কগুলোকে করব। দেখো ফার্স্টে কি করলাম? এই ঘন্টাটাকে কাটলাম, 23 ঘন্টা 7 মিনিটের বদলে আমি 6 মিনিট লিখলাম, আর 6 মিনিটের বদলে এখানে 60 সেকেন্ড করে দিলাম। আর এর সাথে বিয়োগ দিতে হবে আমার 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। কিন্তু দেখো এখানে ওপরে ছোট হয়ে যাচ্ছে, নিচে বড় হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? এইখানে আমি 1 ঘন্টাকে কেটে দেব। এই 1 ঘন্টা কাটলে আমার এখানে হবে 22 ঘন্টা, এবং 22 ঘন্টার আর 1 ঘন্টা কেটে নিলাম, সেই 1 ঘন্টাটা চলে যাবে এখানে। এবার 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট মানে এর সাথে যদি যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 66 মিনিট। তাহলে এখানে হবে তোমার 66 মিনিট, আর এখানে 18 মিনিট। এইবার বিয়োগ দিতে পারবো আমি। তাহলে 18, 60-এর থেকে 60 সেকেন্ড থেকে 18 সেকেন্ড বাদ যাচ্ছে। 18, 19, 8, 9, 10, 2, আর 1 আছে কত হলে 6 হবে? 5 হলে, আর হাতের 1 ছিল 4, 42 সেকেন্ড। এখানে কত? 66। 66 থেকে 29 মিনিট বাদ দাও, কত থাকবে? 9 আছে কত হলে 6 হবে? 9 আছে কত হলে 6 হবে? 7 হলে, আর 2 আছে কত হলে 6 হবে? 4 হলে, কিন্তু হাতের এখানকার হাতের একটা চলে আসবে, 4-এর সাথে আরেক হবে 37, তার মানে 37 মিনিট। আর এখানে 19 আছে কত হলে 22 হবে? 19, 20, 21, 22, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা? আমরা সবসময় কি করব? ওপরে যেন কখনোই খেয়াল রাখবো, ওপরে যেন কখনোই ছোট না হয়ে যায়। ছোট হলেই পাশের থেকে ঘন্টা বা মিনিটকে এনে সেই ঘরগুলোকে পূরণ করে দেব, ঠিক আছে? এইটাই হলো এর তোমার লজিক। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। নেক্সট অঙ্কটাকে দেখো, এত সংখ্যাগুলো অনুপাতে আছে কিনা দেখি।
দেখো 72:45 আর 70:25 এরা অনুপাতে আছে কিনা, সমানুপাতে আছে কিনা তাই দেখব। সমানুপাত থাকে মানে কি, এই পাশে কাটাকাটি করে যা হবে এই পাশেও তাই হবে, তাহলে সমানুপাত হবে। তাহলে দেখো এখানে আমি কাটলাম 8 নং 72, 5 নং 45, আর এখানে আমি যদি 5 দিয়ে কাটি 5 5 14 70, 5 5 25, তাহলে এখানে 8:5 হলো, 14:5 হলো। তাহলে এরা কি সমানুপাতে আছে, এরা কি সমান সমান হলো? হয়নি, তাহলে এটা সমানুপাতে নেই লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? প্রদত্ত জন্ম তারিখ এত হলে তার এত তারিখে বয়স কত হবে? জন্ম তারিখের অঙ্ক, জন্ম তারিখে কত বলেছে দেখো, ভালো করে অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। যে বলেছে প্রদত্ত জন্ম তারিখ হলো তোমার, আচ্ছা আমরা নতুন জায়গায় করি। দেখো এখানে কত 19/11/1975 সালে জন্ম হয়েছে এবং 2000 সালের অক্টোবর মাসের 10 তারিখ হিসাবে তার কত দিন কত তারিখ, মানে কোন দিন কত তারিখ কত দিন কত মাস কত বছর হলো সেই হিসাব করব। তার মানে আমার হলো বছর 2000 সাল 10 মাস 10 দিন। এখানে 1975 সাল 11 মাস 19 দিন। এবার দেখো সেম জিনিস আমি কি বলেছিলাম, ওপরে যদি ছোট হয় তাহলে সেইখানে আমরা সেই ঘরগুলোকে পাশের থেকে কেটে দেবো। তাহলে এখান থেকে 1 কাটবো, 1 কাটলে 2000-এর আগের সাল কত? 1999 না, 1999। তাহলে এইখানে আমরা কি নেব? এখানে আমরা 1 বছর নেব, 1 বছর মানে কি 12 মাস, তাহলে 12 মাস নেব। 12 মাস নিলে কত হচ্ছে? 10 আর 12 22 মাস, 22 মাস হলো এখানে। ঠিক আছে, 22 মাস। আর এখানেও দেখো কম হচ্ছে, এখানে 22 মাস হলে এখানে আরও, এখান থেকে আরও 1 কেটে নেব, এখানে আরও 1 কেটে নিলে আমার হবে 21। তাহলে ফাইনালি হবে 21 মাস। আর এখানে 1 কেটে নিয়েছি, 1 কেটে নেওয়াতে 1 মাস কেটে নিয়েছি, 1 মাস কেটে নেওয়া মানে কি 30 দিন। তাহলে এখানে আরও 30 দিন যোগ হয়ে যাবে। তাহলে এখানে 30 দিন যোগ হলে কত হবে? 40 হবে। 40 যদি হয় তাহলে এখানে 40 থেকে 19 বাদ দিলে থাকবে 21। আর এখানে তোমার ওই 11 থেকে 21 বাদ দিলে, মানে 21 থেকে 11 বাদ দিলে হবে তোমার 10 মাস। আর 1975 99 মানে 24 বছর, 24 বছর 10 মাস 21 দিন। তাহলে এই যেই লোকটা তোমার প্রদ্যুতের জন্ম তারিখ এত হলে এত তারিখে তার বয়স হবে এত। ঠিক আছে, তাহলে উত্তরে আমরা কি লিখব? প্রদ্যুতের বর্তমান বয়স হবে, বর্তমান না সরি, এখানে লিখবা প্রদ্যুতের 2010 সাল অনুযায়ী বয়স হবে কত? 24 বছর 10 মাস 21 দিন। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা চলো অঙ্কগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করতে যাবো, আর তোমরা সেটা শিখতে যাবে। ঠিক আছে, যা যে কোনো কিছু যদি নতুন শেখো সেটাকে তোমরা নোট ডাউন করবে, আর যদি না বুঝতে পারো আমাকে কিন্তু আবার কমেন্টস করবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আবার ছোট করে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা এইটা হয়ে গেল। এবার এসে পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। মানে এই যে এই ছবিটা দেওয়া আছে না, দেখতে পাচ্ছ? এই পরিসীমা মানে কি? এই যে এইটা 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 এই যে প্রত্যেকটা বাহু কত কত করে সেইটাকে আমার যোগ করতে হবে, যোগ করে যেটুকু হবে সেটা করতে হবে। তাহলে দেখো
এটা কত 30, পরিসীমা হবে 5 6 7 8, তাহলে 30 যোগ 13 যোগ 13 যোগ 5 যোগ 5 যোগ 20, আর এই বাহুটা দেখো রয়ে গেছে। এই বাহুটা কত কত, এই বাহুটা এখান থেকে এটা আর এটা সমান, তাহলে এটাও 5 এটাও 5। এবার যোগ করব 30 20 40 50 হলো, এই দুটো 10 মিলে 5 মিলে 10 হলো, 50 30 40 50 60, আর এই দুটো 5 মিলে 10 হলো 60 70 70, আর এই 10 10টাকে নেব, তাহলে 10 10 20 70 80 90 90 আর 6 96 96 সেমি। তাহলে এইটা দেখো, এই যে পাশের চিত্রটার পরিসীমা কত, পরিসীমা হলো 96 সেমি। পরিসীমা মানে কি, এই চারদিকটা মানে চারপাশটা কতটা জায়গা ঘিরে রয়েছে সেটাকেই বলে তার পরিসীমা। বোঝা গেল? একটি ঘনক আয়তাকার কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবো তা দেখাও। একটি ঘনক আয়তাকার কাগজের বাক্স, সেটাকে যদি তুমি খুলে দাও, একটা ঘনক ধরো, একটা ঘনক মানে লুডুর ছক্কা এরকম, হ্যাঁ, তো আচ্ছা এরকম না, ধরো একটা ঘনক তুমি এরকম আছে, এই কাগজের বাক্স আছে এটাকে, এবার এটাকে খুলে দিলে ওইদিকে খুলে দিলে ওইদিকে খুলে দিলে এইদিকে খুলে দিলে সব দিকে খুলে দিলে এটা মাটিতে তো ছড়িয়ে পড়বে এরকম, তাহলে সেটা কি হবে, সেটা তার ঘনক থাকবে না, তখন সেটা মাটিতে থিতিয়ে পড়বে এবং একটা তখন আর 3D মডেল থাকবে না, তখন তার উচ্চতাটা চলে যাবে, তখন সেটা হয়ে যাবে তোমার চারদিক। এবার দেখো এই দিকটা যতটা বাড়বে এই দিকটাও ততটা পড়বে, এই দিকটাও ততটা পড়বে, এই দিকটাও ততটা পড়বে, চারদিকে সমান পড়বে এবং সে তো যতটুকু ছিল এবং সমান চারদিকেই থাকবে, তাহলে যার চারটে বাহু মানে চারদিক সমান হয় সেটা কি হবে, সেটা তো বর্গক্ষেত্র হবে না। যদি ঘনককে তুমি খুলে দাও এবং সেই বাহুগুলো যদি মাটিতে নিচে নিচে আস্তে আস্তে পড়তে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা তোমার বর্গক্ষেত্র হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা দেখো, তার আগে এই অঙ্কটা বোধহয় বাদ চলে গেছে, এটা হবে 9 নাম্বারটা। আয়তক্ষেত্রের প্রতি সমরেখা সংখ্যা নির্ণয় করো। একটা আয়তক্ষেত্র আঁকলা, তার প্রতি সম কি, এইটার এটা সমান, এইটা এটা সমান, তার প্রতি সমরেখা কটা, 2টি, সিদ্ধিবাদ। এবার 5 নাম্বারের অঙ্কগুলোকে দেখো। ফণিদা 5 ঘন্টা ফণিদা 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডে এরকম একই রকমের 4টি মূর্তি তৈরি করতে পারে। যদি একটি মূর্তি তৈরি করে তবে ফণিদার কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, আমরা আগে 4 মিনিট যেটা বলেছে সবগুলোকে আগে এক আলাদা আলাদা ইউনিটে দেখো, এটা ঘন্টা আছে, এটা মিনিট আছে, এটা সেকেন্ড আছে, এভাবে তো আর করতে পারবো না কত মিনিট কত ঘন্টা, তাহলে এটাকে সব থেকে ছোট এককে বের করে নেব। তাহলে ঘন্টা বা মিনিটের সব থেকে ছোট এককে সেকেন্ড, তাহলে এইটাকে আমি সেকেন্ড বের করব। 5 ঘন্টা মানে কত কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 5 ঘন্টা মানে তোমার 3600 গুণ 5, তার সাথে যোগ 10 মিনিট মানে কত, প্রতি 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 10 গুণ 60 প্লাস 4 সেকেন্ড, এইটা যোগ করে আমি এই টোটালটাকে আমি সেকেন্ড বের করে নেব। 5 0 0 5 0 0 5 6 30 নামে 0, 3 5 15 16 17 18 18,000 প্লাস 6 0 0 প্লাস 4, এটা করব 4, প্রথমে যোগ করব 4, এবার 0 0 রইল, এবার 6 হবে 8 1, আচ্ছা একটা 0 দেইনি, 4 হবে, 6 কেন ডবল আসবে, 4 চলে গেল, এবার 0 0 আসবে, এবার 6 আসবে একটা, তাহলে 18,604 সেকেন্ডে ফণিদা
4টি মূর্তি তৈরি করেন। তাহলে একটি মূর্তি তৈরি করবে, 4টি মূর্তি তৈরি করে এত সেকেন্ডে, তাহলে একটি মূর্তি তৈরি করবে কত সেকেন্ডে? 18,604 ভাগ 4, কাটাকাটি করলে 4 4 16, 17 18 2 থাকলো, 4 4 6 24, 25 26, 4 5 20, এত সেকেন্ড। তার মানে এত, তাহলে একটি মূর্তি তৈরি করতে লাগে 4,651, 4,600, ভুল ভাল লিখছি কেন, 4,651 সেকেন্ড হলো। এবার দেখো এটাকে আমার ঘন্টা মিনিটে সব চেয়েছে, তাহলে কি করব? এই জিনিসটাকে আগে ঘন্টা করব, তার মানে 3600 দিয়ে ভাগ করব 4,651, তাহলে ভাগ করলে হবে একবার যাবে 1 5 1 5 6 আর 6 0 1, তাহলে 1 ঘন্টা 1051 সেকেন্ড। এবার এটাকে মিনিট করা যাবে, 1051 মিনিট মানে 1051 মিনিটকে সেকেন্ড করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 105-এর মধ্যে একবার যাবে, 5 6 7 8 9 10, 4 হাতে রইল, আর কিছু নামবে না, এটা নামবে। তাহলে আমার দেখো 4 6 24 আর 6 8 48, 60 যদি করি আমি 8 6 8 48, 480, বেশি হয়ে যাবে, 7 দিয়ে যাবে, 6 6 7 42 0 1 3 31, তাহলে আমার কি হলো 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। তাহলে কি করলাম দেখো, প্রথমে আমি এটাকে একটা ছোট ইউনিটে বানিয়ে নিলাম। ছোট ইউনিট কি, সবার ছোট ইউনিট সব থেকে সেকেন্ড। সেকেন্ডটাকে এবার 4টে বানাতে এত সেকেন্ড লাগছে, তাহলে একটা বানাতে কত লাগবে? নিশ্চয়ই এটা 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে এবার একটা মূর্তি বানাতে আমার এত সেকেন্ড টাইম লাগছে। এত সেকেন্ডটাকে এবার ঘন্টা করব কি করে? 1 ঘন্টা 3600 সেকেন্ড হয় আমরা জানি, তার জন্য সেই 1 দিয়ে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করলাম, আমার ঘন্টা পেয়ে গেলাম 1 ঘন্টা। বাকি অবশিষ্ট সংখ্যা যা থাকলো সেইটা থাকলো সেকেন্ড। এবার এত সেকেন্ডকে তো আমরা মিনিট বের করতে পারবো, তাহলে 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিট বের করলাম, 17 মিনিট। তা আবার যেটা বাকি থাকবে সেইটা আমার সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার হলো অঙ্কটা? আচ্ছা, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি গল্প হলেও পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি? আচ্ছা দেখো, প্রথমত এটা শর্টকাট যেটা করব সেটা দেখো, সেটা গল্প পড়ার বই আর কি আছে, গল্পের বই। তাহলে গল্পের বই, পড়ার বই কত আছে? 4টে, আর গল্পের বই যদি 3টে থাকে, তাহলে আমার পড়ার বই 28টা, পড়ার বই আছে 28টা, গল্পের বই কটা? এখানে আমার পড়ার বই যদি 4টে থাকে, গল্পের বই থাকবে 3টে। এখানে কিন্তু আমার পড়ার বই 4টে নেই, এখানে আছে 28টা। 4-এর কত গুণ? 7 গুণ, 4 7 28। তাহলে গল্পের বইয়ে কত থাকবে? 7 গুণ 3 7 21। কিন্তু এইভাবে আমরা এটাকে করব না, আমরা কি করব? লিখে লিখে করব। কিভাবে লিখে করব? যে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3 হলে পড়ার বই আছে পড়ার বইয়ের সংখ্যা 7-এ 4 আর 3 কত? 7, 4 5 6 7, 7-এ 4 তোমার হলো পড়ার বই। আর গল্পের বইয়ের সংখ্যা 7-এ 3। আচ্ছা, এবার
আমরা জানি, অতএব সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি বই আর হলো তোমার না, আগে দেব সংখ্যা আর বইয়ের সংখ্যা। সংখ্যা কত? 4-এর 7 হলে বই হবে 28টা। সংখ্যা কত? 3-এর 7 হলে কত হবে? তাহলে দেখো, সংখ্যা বাড়লে বই, এখানে অনুপাতিক ভাগাহার যত বাড়বে, এটাকে সংখ্যা না লিখে আনুপাতিক ভাগাহারে লিখব। এবার তোমাদের বইতে এটা কিভাবে দিয়েছে সেটা কিন্তু তোমরা সে অনুযায়ী করবে। এটাকে কি করব? তাহলে বইয়ের সংখ্যা বাড়লে আনুপাতিক ভাগাহারের সংখ্যাও বাড়বে। তাহলে 28টা যদি হয়, তাহলে ওপরে সমানুপাত, এটা ওপরেরটা নিচে চলে যাবে আর নিচেরটা উপরে চলে আসবে। 4 7 28, 3 7 21। তাহলে 21টা আমার হলো গল্পের বই, আর 28টি পড়ার বই। মোট বইয়ের সংখ্যা 28 যোগ 21, 8 আর 1 9, 2 আর 2 4, 49টি। হলো? ক্লিয়ার হলো? বুঝতে পারলে অঙ্কটা? এটা এইভাবে যদি না হয় তাহলে এইভাবে করবে তোমরা। মনে করি মোট ভগ্নাংশ আছে 4 আর 3 7, মোট বই আছে 4 আর 3 7 অনুপাত, তার মধ্যে 7 ভাগের 4 ভাগ আছে গল্পের বই, পড়ার বই, 7 ভাগের 3 ভাগ আছে গল্পের বই। তাহলে 4-এর 7 সমান সমান 28টি হলে 3-এর 7 সমান সমান কত? ঠিক আছে, নেক্সট দেখো, 2-এর 5 সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ শতকরা অনুপাত। আচ্ছা, এই যে 2-এর 5 ভগ্নাংশটাকে দেখছো তো, এটাকে প্রথমে এটা একটা সামান্য ভগ্নাংশ আছে, এটাকে প্রথমে দশমিক ভগ্নাংশ করতে হবে। এটাকে দশমিক ভগ্নাংশ করতে গেলে ফার্স্টে কি করব? এটাকে ফার্স্টে দশমিক ভগ্নাংশ করতে গেলে এটাকে ভাগ করব। 2-এর ভিতরে 5 যায় কি? যায় না। তাহলে 0 দিয়ে একটা দশমিক দিয়ে দিলাম, 4 5 20, মিলে গেল। তাহলে এটা হলো 10। অতএব দশমিক ভগ্নাংশ কত? দশমিক সংখ্যা হলো 0.4। এবার কি বলেছে? শতকরা। শতকরা মানে কি? 100-তে প্রকাশ করো। শতকরা মানে 100-তে। তাহলে আমার শতকরা বলতে কি, ভগ্নাংশটা কত? 5, 2-এর 5, তাহলে 5-এ আছে 2, তাহলে মোট সংখ্যা আর প্রাপ্ত সংখ্যা। মোট সংখ্যা কত? 5, 5-এ আছে 2, আর কত? শতকরা চেয়েছে 100-তে কত? 100-তে কত? দেখো, এটা প্রাপ্ত সংখ্যা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটা কমবে, তো সমানুপাত। আর সমানুপাত হলে ওপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে চলে আসে। 5 20 100, 20 দিয়ে গুণে 40, তাহলে কত হলো? 40%। আর কি করতে বলেছে? অনুপাত। অনুপাত ভগ্নাংশটা কত? 2-এর 5, তাহলে অনুপাত কি হবে? অনুপাত, এদের অনুপাত কি হবে? অনুপাত হবে 5, এ যদি 5 থাকে 5-এ 2, তার মানে কি 5 যদি থাকে তাহলে 5:2, এই হলো অনুপাত। ঠিক আছে, তাহলে একটা অঙ্ককে দেখো 3টে করতে বলেছে। প্রথমে দশমিক, তারপরে শতকরা, তারপরে অনুপাতে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তোমরা বুঝলে? এইভাবে কিন্তু করবে। 3টে একই ধরনের ঘনক পাশাপাশি রাখা আছে, এরকম রাখলো, সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং ওপরের দিক থেকে দেখতে কেমন লাগবে এঁকে দেখাবে। 3টে ঘনক এরকম রাখবে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এঁকে দেখাবে। ছবি আঁকতে পারো তোমরা, নিজের নিজের মতন এঁকে নেবে। এটা একবার, এটার ওপর থেকে মানে পাশের থেকে আছে, তাহলে পাশাপাশি রাখা আছে, এটা করে দিয়েছে ওরা। এর পাশের দিক থেকে এইটা হবে, ওপরের দিক থেকে কেমন হবে সেটা দেখতে লাগবে। ওপরে এই সাইডটাকে ওপরে রেখে কেমন দেখতে লাগবে সেটা তোমরা একবার আঁকবে। এবং সামনের দিকটাকে যদি সামনে রাখো তাহলে পেছনের দিকটা কেমন লাগবে সেটা একবার এঁকে দেখাবে। নেক্সট অঙ্কটা দেখো, সরল করতে বলেছে। সরল কত? 5 নম্বরেরটা। 7.8 বিয়োগ 7.8 গুণ 0.2 ভাগ 1.2।
আচ্ছা, আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করে নেবো। ব্র্যাকেটের ভেতরে আগে গুণের কাজ করব। 7.8 ভাগ 7.8 গুণ 0. আচ্ছা, এক কাজ করি আমরা, এইটা থাকলো, যা আছে আছে লিখলাম। এইটাকে আমরা না দশমিকগুলোকে তুলে দিই। দশমিক তুললে 10 হবে, এই দশমিক তুললেও 10 হবে। ঠিক আছে, এবার এটাকে গুণ করব। গুণ করলে হবে 7.8, এইটারও দশমিক তুলে দিই 10, বিয়োগ বিয়োগ 8 দুগুণে 16 নামে 6, 7 দুগুণে 14 আর 1 15, 156, 10 10কে 100 ভাগ 1.2 হলো। 100 আর 10-এর লসাগু কত? 100। তাহলে 780.156। কেন 0 আসলো? মানে এ দেখো, 10-এর সাথে কত গুণ করলে 100 হবে? 10 গুণ করলে, আর সেই 10 তো 78-এর সাথেও করব, তাই হবে 780। ক্লিয়ার হলো? এবার এটা বিয়োগ দাও। 6 আছে কত হলে 10 হবে? 4 হলে 5, 6, 7, 8, 3, 2 হাতের 1, আর হলো 1 আছে কত হলে তোমার 6, 7 হবে, 6 হলে 624/100। এটাকে ভাগ করতে হবে 1.2 দিয়ে, ভাগ। ঠিক আছে, তো আগে দেখো এটা মানে 6.24 ভাগ। ভাগ থাকলে আমি কি বলেছি? ভাগ থাকলে বলেছি গুণ দিয়ে উল্টে দিতে বলেছি। ঠিক আছে, এইবার তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। আমি আবার দশমিকগুলোকে তুলে দিলাম। 100 গুণ 12 থাকলো, আর উপরে যদি এই দশমিকটাকে তুলি তাহলে উপরে 10 চলে আসবে। এই শূন্য কাটলো, এটাকে কাটা যাবে দেখো 6 দিয়ে। 12 দুগুণে 24, 6কে 6 0, 4 6 24, আবার 2 দিয়ে কাটবে, 5 2, তাহলে কত হলো? 52/10, মানে এই শূন্যটাকে তুলে দিলাম 10, 5.2, একের জন্য দশমিক, আর এক ঘরের জন্য এক ঘর পরে দশমিক, শূন্য একটা ঘরের জন্য, তাহলে 5.2। তাহলে সরল করতে পারলাম। সরল করলে উত্তর হলো কত? 5.2। কী করলাম দেখো, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, যেখানেই তুমি সরলের মধ্যে যেখানেই তুমি ভাগ পাবে না, সেই ভাগটাকে সাথে সাথে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবে। গুণ দেবে, তারপরে উল্টে দেবে সংখ্যাটাকে, তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি শেষের দিকে 6 নম্বরের এই অঙ্কগুলো দেখো। আটলা গ্রামের সাফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য এতটি পেঁপের চারা এনেছে। তিনি কি ঠিক করেছেন যতগুলো সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলো চারা থাকবে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন, হিসাব করো। তাহলে দেখো, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে এতটি পেয়ারা গাছ চারা লাগাবে। তিনি ঠিক করেছে যে ধরো একটা বাগান আছে, বাগানে প্রত্যেকটা সারিতে যতগুলো চারা লাগাবে ঠিক তত, মানে প্রত্যেকটা সারিতে যতগুলো করে চারা গাছ লাগাবে এবং ততগুলোই সারি করবে। তার মানে কি, একটা বর্গক্ষেত্রের মতন তৈরি করবে ক্ষেতটাকে। এদিকে 10টা থাকলে এদিকেও 10টা থাকবে, আর 10টাই সারি থাকবে। আবার এদিকে যদি 10টা গাছ থাকে তাহলে এদিকে 10টা গাছই থাকবে। ঠিক আছে, যতগুলো সারি থাকবে ততগুলো গাছ থাকবে। যদি সারি 29টা থাকে, 28টা থাকে, 20টা থাকে, তাহলে সেরকমই 20টা 28টা 29টা করে গাছ লাগাবে প্রতিটা সারিতে। কিন্তু হিসাব করে দেখা গেলো 780টা আনার কথা ছিল, কিন্তু হিসাব করে দেখা গেলো এমন করে বর্গাকারে সাজাতে গিয়ে তার 4টে কম পড়ে গেল। 4টে কম পড়লো, তার মানে আরও বেশি, আরও 4টে হলে, আরও 4টে চারা হয়ে গেলে সেটা বর্গাকারে সাজাতে পারত। তাহলে তিনি ঠিক করেছিলেন যে বর্গাকারে লাগাবে। তাহলে আরও 4টে, 6-এর 1, আরও 4টে চারা হলে 780 যোগ 4 = 784টি চারা হতো এবং সেটাকে বর্গাকারে লাগাতে পারতো। ঠিক আছে, এবার এটাকে বলেছে আমাদের ভাগ পদ্ধতিতে করতে। তাহলে 784কে বর্গমূল করে দেখব ভাগ পদ্ধতিতে। দেখো, এক জোড়া বাদ দিয়ে বাকি আছে 7। 7-এর ভিতরে এমন কোন বর্গ সংখ্যা আছে 7-এর ভিতরে যেটা 2 2 গুণে 4 3 3 9, তাহলে 3 দিলে বেশি হয়ে যাবে, 2 দিলে কম হবে। তার মানে 2 দিতে হবে, 2 গুণে 4 থাকলো কত? 3। পরের জোড়া ধরে নেমে যাবে।
আর এখানে যা হয় তার ডবল হয়ে এখানে আসে। 2-এর ডবল কত? 4। এবং 4-এর পরে কত বসালে, যত বসাবো তত দিয়ে গুণ করতে হবে, তাহলে যদি সেই সংখ্যাটা মেলে। তাহলে 4-4 16, 16 6, আচ্ছা 8 8 64 হয়, তার মানে লাস্টে 4 আসে। তাহলে আমরা একটা যদি 8 দিয়ে গুণ করে দেখি, 8 8 64 নামে 4, 4টা 32 আর 6 38 মিলে গেল। তার মানে এখানে 8 বসাতে হবে। 8 বসালে 384 হবে এত। তাহলে এখানে যা বসাবো এটা সেখানে পুট করে দেবো। তাহলে তিনি ঠিক করেছিলেন 28টি শাড়িতে। তাহলে কি লিখবো? অতএব শফিকুল চাচা ঠিক করেছিলেন 28টি শাড়িতে 28টি করে চারা লাগাবেন। ঠিক আছে, দেখো লাস্ট এই অঙ্কটা করে দিই। বাকি যে অঙ্কগুলো আছে জ্যামিতি আমার কাছে যেহেতু তোমার কম্পাস বা চাঁদা অ্যাভেলেবেল নেই, তো সেটা করতে হচ্ছে না। আর জ্যামিতিগুলো করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা তোমরা দেখবেও না। তো ভিডিওটাকে আমি এই অঙ্কটা করে ভিডিওটাকে শেষ করব। ঠিক আছে, আর জ্যামিতি যদি তোমরা না পারো, জ্যামিতির ক্লাসগুলো আমি পরে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। জ্যামিতি খুব সোজা, জ্যামিতি থেকে সোজা আর কিছু নেই। জ্যামিতি তোমাদের ফাও মানে সবথেকে কম খাটনিতে, মাথা কম খাটিয়ে নাম্বার দিয়ে যাবে। ঠিক আছে, তো জ্যামিতির জন্য আলাদা করে ক্লাস আমি দিয়ে দেবো, কিন্তু তার জন্য তোমাদের কমেন্টস করতে হবে। কমেন্টস বক্সে গিয়ে কিন্তু কমেন্টস করতে হবে কী লাগবে, যা লাগবে আমি কিন্তু সেটারই ভিডিও দেবো। ঠিক আছে, চলো দেখো, এই দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খোঁজো যা এত এত দিয়ে বিভাজ্য। আচ্ছা, এই রকম একটা সংখ্যা আগে কি করব, আগে এই সংখ্যাগুলোকে আমি এর মাল্টিপুল বের করে নেব। যেই সংখ্যা, এবার এমন একটা সংখ্যা নেব যেটা 8 দিয়ে, 15 দিয়ে, 20 দিয়ে, 25 দিয়ে সবগুলো দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এবার এমন সংখ্যা খুঁজতে গিয়ে আমাকে তো প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে খোঁজা তো সম্ভব নয়। তার জন্য কি করবো, এদের লসাগু করে এদের আগে এমন একটা সংখ্যা বের করব যেটার ভিতরে 8ও থাকবে, 15ও থাকবে, 20ও থাকবে, 25ও থাকবে। সেই সংখ্যাটাই পাবো একমাত্র এই লসাগু করার মাধ্যমে, মানে তোমার গুণিতকগুলো বের করার মাধ্যমে। তাহলে এখানে আমি গুণিতক করছি, 5 দিয়ে দেব। 8, 3 5 15, 4 5 20, 5 5 25। এবার দেব আমি কত, 2 দিয়ে। 4 দিয়েও দিতে পারতাম, 4 দুগুণে 8, 3 1 5। তাহলে কত হলো দেখো, 4 5 20, 3 20 60 গুণ 5 দুগুণে 10, 600। এত সহজে আমি গুণটা করলাম কি করে দেখো, এই 5 দুগুণে 10টাকে আলাদা করে গুণ করবো। মানে আমি সবসময় চেষ্টা করব যেন শূন্যযুক্ত সংখ্যাগুলোকে সামনে রাখি, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। 4 5 20, 20 আর 10 তোমার এ দেখো 4 5 20 হলো, আর 5 দুগুণে 10 হলো, আর 20 3 20 60 হলো। 3 20 60, 60 × 10 600। আচ্ছা, 600কে আমি কত দিয়ে গুণ করলে, মানে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে। 600 তো 3 অঙ্কের সংখ্যা, তাহলে 600 মানে কি 6 গুণ 100। এবার দেখো এর সাথে যদি এই সংখ্যাটাকে আমি পূর্ণবর্গ বানাতে যাই, তাহলে কি করব, আমি এর ভিতরে আরেকটা 6 ভরবো, আর 100 তো নিজে আছে। 100 মানে কি 10 গুণ 10 100, তো তোমরা জানো তো 10 গুণ 10 100। তাহলে এটা তো পূর্ণবর্গতেই আছে ভাঙা, আর 6টার একটা কম আছে। তাহলে 6 ছক 36, 10 10কে 100, 3600। 3600 4 অঙ্কের সংখ্যা, তাহলে 3600 সংখ্যা পেলাম যে পূর্ণবর্গ, যে 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এইটাই হবে। ঠিক আছে, যে তোমার এই সংখ্যাগুলোকে দিয়ে বিভাজ্য পাওয়া গেল। বাকি অঙ্কগুলো সবগুলোই জ্যামিতি রয়েছে, জ্যামিতিগুলো তোমরা একটু দেখে নিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এতদূর পর্যন্ত যখন ভিডিওটা তোমরা দেখেছো, তার মানে নিশ্চয়ই তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।